উপদেষ্টা জাহাঙ্গীরকে অপসারণ করতে হবে। সমস্ত উপদেষ্টাকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আজ আমাদের হৃদয় রক্তক্ষরণ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বলতে চাই, আপনার কি লজ্জা আছে? আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়ে যাব, গুলির মুখে কথা করব, আমরা সবাই হাতি হব, আমরা সবাই হাতি হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শহীদ ওসমান হাদি রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল, আমাদের রক্ত দেওয়া এখনো শেষ হয়নি। ওসমান হাদি জীবন দিয়ে বুঝিয়ে গেল, আমাদের জীবন দেওয়া এখনো শেষ হয়নি। আমরা 2024-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমাদের জীবনের বিনিময়ে কিছু অথর্ব অযোগ্যরা উপদেষ্টা হয়ে ক্ষমতা ভোগ করছে। আমরা দেখতে পেলাম গত কয়েকদিন আগে কিন্তু আত্মায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলো, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এই বিষয়ে আপনার পদক্ষেপ কি? উনি পেঁয়াজ আর আলুর দাম বলে। আমাদের সাংবাদিক ভাইদেরকে বোঝা উচিত, আদার ব্যাপারীর কাছে জাহাজের খবর থাকে না, সরকারি বিক্রেতার কাছে আইন শৃঙ্খলার পরিস্থিতির খবর থাকবে না। আজকের এই রাজভাস্কর্য থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দাবিয়ে জানিয়ে যাচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে এই অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে অপসারণ করতে হবে। অন্যথায় লক্ষাধিক ছাত্র জনতাকে নিয়ে সেই চরণে আমরা ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 12 ডিসেম্বর দিনের দুপুরে ঠিক সন্ধ্যার দিকে একদম রিক্সাতে চলা অবস্থায় আমাদের হাদি ভাইকে গুলি করেছে। তারা কারা করেছে? তারা হচ্ছে পরাজিত শক্তি। আমরা বলে দিতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে এই বাংলাদেশে ভারতের আর কোন আধিপত্য চলবে না। সেই 2021 সালে বুয়েটের মেধাবী শিক্ষার্থী সেই আব্দুল ফাহাদ একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, যার কারণে তাকে হত্যার শিকার হতে হয়েছে। ঠিক একইভাবে আমাদের হাদি ভাইকে হত্যার শিকার হতে হয়েছে। ঠিক একইভাবে নুরুল হক নূর, যিনি হচ্ছে ভারতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, তাকেও যৌথ বাহিনীর মাধ্যমে তাকে পিটিয়ে হত্যা করতে চেয়েছিল। আমরা ভারতকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই 24-এর গণঅভ্যুত্থানের পরে ভারতের আধিপত্য বাংলাদেশে আর চলবে না। যারা এই বাংলাদেশের থেকে ভারতের আধিপত্য করতে যাবে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে আমরা বর্ডার ক্রস করে দেবো। বলে দিতে চাই, সমস্ত উপদেষ্টাকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পাশাপাশি বলতে চাই, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আপনি যদি এই হাদি হত্যার বিচার করতে না বলেন, তাহলে আপনারা যখন এই সরকারে থাকবেন না, তখনও আমরা এই হাদি হত্যার বিচারের সম্মুখীন করবো আপনাদেরকে। আজ আমাদের হৃদয় রক্তক্ষরণ, তবু আজ প্রতিবাদ করতে হয়। আজ আমাদের চোখের জল, তবু আমাদের রাজভাস্কর্য কিংবা শাহবাগের স্লোগান তুলতে হয়। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে, প্রতিবাদী আন্দোলনের অগ্রনায়কের উপর যখন হত্যার চেষ্টা হামলা হয়, তখন এই বিপ্লব পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। যখন নুরুল হক নূর উপর হামলা হয়, তখন আমরা মনে করি বিপ্লব আহত হয়েছে। যখন এই শরীফ ওসমান হাদির উপর হামলা হয়, তখন যিনি মৃত্যুবরণ করেন, তখন আমরা মনে করি এই 24-এর গণঅভ্যুত্থানেরও মৃত্যু ঘটেছে। কিন্তু এই মৃত্যু ঘটার পেছনে কারা দায়ী? এই মৃত্যু ঘটার পেছনে কারা দায়ী? আমাদের কিছু অথর্ব উপদেষ্টা। আমরা রক্ত দিয়েছিলাম 24-এ, সেই রক্তের উপর পাড়াতে কিছু অযোগ্য বেহায়া উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়েছিলাম আমার এই বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য, আমার এই বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার এই সম্পূর্ণ বাংলাদেশ করার জন্য। কিন্তু আমাদের বেহায়া উপদেষ্টা তা করতে পারেন নাই।
আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বলতে চাই, আপনার কি লজ্জা আছে? আপনার কি লজ্জা নাই? ছোটবেলায় কি আপনাকে লজ্জার যে টিকা দেওয়া হয় সেটাকে দেওয়া হয় নাই? যদি লজ্জা থাকতো তাহলে এই শরীফ ওসমান হাদির যখন বুকের তাজা রক্ত এখানে রাজপথে ঢেলে দেয়, নুরুল যখন রক্ত ঢেলে দেয়, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তোর পদত্যাগ করা উচিত ছিল। রক্ত, শরীফ ওসমান হাদির যে রক্ত, তার চেয়ে তোর পথ বড় নয়, তার চেয়ে তোর পথ বড় নয়। দুঃখের বিষয় তোর লজ্জা নাই, তোর লজ্জা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা তোর লজ্জা থাকলে যে আজ নামবি এই উপর থেকে, আজ দেবে, তুই প্রমাণ করবি এই বিপ্লবকে তোরা টিকে রাখার জন্য তুই চেষ্টা করেছিস। বলবো তোরাই এই বিপ্লবকে গলা চিপে হত্যা করেছিস। সম্মানিত উপস্থিতি, আমরা বলে চাই, একটা হাতি কেউ একটা বিপ্লবী মারা গেলেও একটা বিপ্লবী মারা যেতে পারে, কিন্তু সে হাজার হাজার বিপ্লবী এই বাংলাদেশে তৈরি করে যায়, হাজার হাজার বিপ্লবীদের স্বপ্ন দেখিয়ে যায়। আগামীতে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়ার জন্য, ভারতের আধিপত্য বিরুদ্ধে লড়ার জন্য আমরা সেই লড়ার জন্য কিন্তু প্রস্তুত আছি। আমরা দেখেছি যে তারা বলছেন যারা শুটার ছিল, হত্যাকারী ছিল, তারা ভারতে পালিয়ে গেছেন। আসলে কি তারা ভারতে পালিয়ে গেছেন নাকি তারা ধরতে ব্যর্থ হচ্ছেন, সেটা আমরা জানতে চাই। কিন্তু পররাষ্ট্র সরকার জানতে চাই, আপনারা ভারত থেকে তাকে ফিরিয়ে আনবেন কিনা, সেই আনার জন্য কি পদক্ষেপ দিয়েছেন দ্রুত সেইটা আমাদেরকে জানাবেন। নতুবা আমরা ছাত্র জনতার সহকারে আপনারও পথ থাকবে কিনা, চেয়ার থাকবে কিনা, তাকে থেকে উড়িয়ে দেবো, সেটা আমরা ডিসাইড করব। আমার ভাই, আমার বন্ধু, আমার সহযোদ্ধা শরীফ ওসমান হাদি, তিনি আসলেই তার জীবন দিয়েছে, কিন্তু আসলেই এই জুলাইকে বিক্রি করে নাই। বলে দিবেন ভাই। আর অন্যদিকে ছাত্রদের পক্ষ থেকে যে তিন উপদেষ্টা গিয়েছিল, তারা জুলাইকে কুক্ষিগত করেছে, জুলাইকে বিক্রি করে তারা সকলে আইফোন ইউজার হয়েছে, গাড়ি বাড়ি করেছে, 80 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। ওর বাপ জমিদার ছিল মনে হয়, কারোর ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ছিল, এইটা আর খরচ হয় না। এই অবস্থায় তারা রয়েছে। সংগ্রামে উপস্থিত বন্ধুগণ, আমরা দেখেছি গতকাল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ এর নেতৃত্বে শাহবাগে অবস্থান করছিল। তাহলে ওখান থেকে প্রথম আলোর অফিসে একদল গিয়েছিল, সেই শাহবাগ থেকেই তো গিয়েছিল। জনগণ কিন্তু আর পাগল নাই। তাহলে মত সৃষ্টি কারা করলো? এই ছাত্র উপদেষ্টারা। এরা সরকারে ছিল কিছুদিন আগে, অথচ এরা এখন রাজপথে নেমে সরকারের কাছে বিচার দিচ্ছে। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে নিয়ে আসেন। এর থেকে বড় প্রহসন এই দেশের জনগণের কাছে আর কিছু হতে পারে না। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, ভারতীয় সবচেয়ে বড় দুই প্রোডাক্ট বাংলাদেশে বিদ্যমান, এক হচ্ছে শেখ হাসিনা আর এক হচ্ছে জিএম কাদের। শেখ হাসিনাকে তো জুলাই পরবর্তী সময়ে এদেশের জনগণ ওই ভারতে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশে এখনো জাতীয় পার্টির জিএম কাদেররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। জাতীয় পার্টির যে কার্যালয় নাইকাঙ্গাল মোড় থেকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। জাতীয় পার্টির ঠাই বাংলার জমিনে হতে পারে না। এই জাতীয় পার্টি এই 2000 হত্যাকারীর সাথে তারাও রয়েছে। এই জাতীয় পার্টি বাংলাদেশের শত্রু, এই জাতীয় পার্টি এই দেশের জনগণের শত্রু। সুতরাং আওয়ামী লীগ যদি বাংলার জমিনে না থাকতে পারে, জাতীয় পার্টির স্থান বাংলার জমিনে হতে পারে না। আমার বোন ফেলানির ঝুলন্ত লাশের কথা আপনাদের মনে আছে?
আমার ভাই আবরার ফাহাদের সেই নির্মম নিহতের কথা আপনাদের মনে আছে। আমরা আমার ভাই আবরার ফাহাদের রক্তের সাথে বেইমানি করতে পারবো না। আমরা আমার বোন ফেরানির ঝুলন্ত লাশের সাথে বেইমানি করতে পারবো না। আমরা আমার সদ্য শহীদ ভাই আমাদের শরীফ ওসমান হাদির রক্তের সাথে বেইমানি করতে পারবো না। সুতরাং আজকে এখান থেকে আমরা বলতে চাই, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। যদি এই অথর্ব উপদেষ্টা এই জিরো টলারেন্স না গ্রহণ করে, এদের গদিও থাকবে কি থাকবে না। আজ রাজভাস্কর্যের পাশে দাঁড়িয়ে যখন আমরা এই প্রোগ্রাম করছি, তখন যারা কানে ভাসছে হাদি ভাইয়ের সেই অগ্নিঝরা বজ্রকণ্ঠ, সেই শাহবাগের ইনকিলাব মঞ্চ থেকে তার অগ্নিঝরা বজ্রকণ্ঠ আমাদের কানে ভেসে আসছে। হাদি ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এক অলৌকিক বিষয় দেখেন, আজ হাদি ভাইয়ের মতো অগ্নিঝরা সেই বজ্রকণ্ঠ দেশের আনাচে কানাচে সেই ইনকিলাব মঞ্চের মতো শাহবাগ থেকে শুরু করে রাজু ভাস্কর্য থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে থেকে ভেসে আসছে। অতএব হাদিকে মেরে ফেলা সম্ভব নয়, হাদিকে বাংলাদেশ থেকে মুছে ফেলা সম্ভব নয়। শরীফ ওসমান হাদি কোন বিদেশি প্রেসক্রিপশনে রাজনীতি করেন নাই, কোন বিদেশি রাজনীতি প্রেসক্রিপশনে বহির্ভূত কোন দলের রাজনীতি করেন নাই। তিনি বাংলাদেশ পন্থী একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি একাধারে জামাত থেকে শুরু করে বিএনপি, গণ অধিকার পরিষদ থেকে এনসিপি সবার সমালোচনা করেছেন, আলোচনা করেছেন, সবার বিষয়ে বক্তব্য রেখেছেন। তার মধ্যে কোনো বায়াস আমি দেখি নাই। তিনি একজন বাংলাদেশ পন্থী নেতা ছিলেন। তারপরও এই বাংলাদেশ পন্থী নেতাকে নিরাপত্তা দিতে এই সরকার, এই অথর্ব সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে ডাকসুর একটি প্রোগ্রাম ছিল স্বরাষ্ট্র প্রতিষ্ঠা মন্ত্রণালয় ঘেরাও। আমি ডাকসুর বডির একজন সদস্য হিসাবে, সলিমুল্লাহ মুসলিমের নির্বাচনে জিএস হিসাবে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং স্বরাষ্ট্র মন্ত্রীর কার্যালয়ে যে 14 জন ডাকসুর নেতাবৃন্দকে নেতৃবৃন্দ গিয়েছিলেন, তার মধ্যে আমি একজন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম ওপেনে আমি বলেছি, আপনি আপনার দায়িত্ব পালন ব্যর্থ, আপনার নিয়ন্ত্রণ করে আইন শৃঙ্খলা বাহিনী নেই, আপনি অতএব আপনার ব্যর্থতার দায় মেনে নিয়ে আপনি আজই পদত্যাগ করুন। তিনি কি বলেছে শুনেন, তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন তুমি আমার সাথে যুক্ত হও। তার মানে চিন্তা করেন, একজন জনপ্রতিনিধি হয়ে একজন ছাত্র প্রতিনিধিকে সেটা ধরে রাখছেন, তার নির্বাচনে তার যে কার্যক্রমের ব্যর্থতা ইতিমধ্যে কিন্তু স্বীকার করে ফেলেছেন।